একটা আল্লাহর রহমত, তো সেই রহমতটাকে কেউ নষ্ট করবেন না। 15 বছরের ক্ষমতা শেষ হইতে 15 দিনও লাগে নাই। তো এরকম যারা নেতা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, রাজনীতিটাকে, মানুষ সেবাটাকে আপনারা বিজনেসে নেবেন না। প্রয়োজনে আপনি রাজনীতিতে আসেন না আসেন, কোনো দুঃখ নাই। আপনার রাজনীতিতে আসার জন্য কেউ পাও টিপে না। আপনি টাকা খরচ করে আসতেছেন, বিজনেস করতেছেন, সেই বিজনেসটা এখন থেকে 2024-এর পরে আর হবে না ইনশাল্লাহ, আশা করি। বাংলার জনতা এগুলি এখন বোঝে, এগুলি এখন বুঝতে পারে। তাই সাধারণ মানুষকে আমি বলতে চাই এটাই, যে আপনারা কারো 500 টাকা খাবেন না, কারো 5 বছরের জন্য গোলাম হবেন না। 1 কাপ চা খাইতেছেন, 5 বছর আপনাদেরকে গোলাম বানায় রাখতেছে, নেতা যা বলতেছে তাই। নেতার পিছনে না হাঁটে নিজের পিছনে হাঁটেন, নিজেকে সময় দেন। আপনার লাইফ, আপনার জীবন আপনারই সাকসেস করতে হবে। কোনো নেতা বলতে পারবেন না যারা ব্যবহার করে না, ব্যবহার করা শেষ, ছুটি মারে ফেলাইয়া দিবে। শেখ হাসিনা যখন চলে গেল বাংলাদেশ থেকে, শেখ হাসিনার এতগুলি মনে করেন যে কর্মী, এতগুলি মনে করেন যে বড় বড় নেতা, ছোট থেকে শুরু করে বড় বন্ধু নেতা, এত নেতা, নেতার অভাব নাই। আজকে বাংলাদেশে আমরা দেখতে পাইলাম কোনো আওয়ামী লীগের নেতাই নেই, একটা নেতা আওয়ামী লীগের খুঁজে পাইলাম না। হ্যাঁ, এরকমটা যেন অন্য দলের ক্ষেত্রে আবার না হয়। আপনি যখন সেবায় নেবেন, এই দেশটার মানুষগুলি, এই 20 কোটি মানুষ আপনার নিজের মনে করবেন, আল্লাহর রহমত চলে আসবে আপনার প্রতি, আপনি অনেক আগে যাবেন। তাই আমি এটা বলতে চাই, বিভিন্ন ফেস্টন, ব্যানার, বড় ভাই নেতা আমার জীবন দিয়ে দেবেন নেতার জন্য, নেতার জন্য জীবন না দিয়া আপনার আশেপাশে কে বিপদে আছে তার জন্য আপনি জীবন দেওয়ার চেষ্টা করেন। তাইলে আপনার জীবন সাকসেস, তাইলে আপনি মানুষ। ধর্ম নাই, কোনো ধর্মতে বলতে পারবেন না আপনি যে খারাপ কিছু আছে। সব ধর্মই ঘুরে এক, সব ধর্মের কথাই বলছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সব ধর্মেতেই আছে মানুষ সেবা। বড় সেবা হইল মানুষ সেবা। তো মানুষ সেবাটা যদি আপনি বিজনেসে নিয়ে যান, তখন আপনার পতন হবেই হবে। স্মার্ট বাংলাদেশ বলার সময় ওবায়দুল কাদের স্টেজ ভেঙে পড়ে গেল, তখন পাবলিকের বোঝাটা তখনই উচিত ছিল যে একটা স্টেজ বানাইতে যে পরিমাণ অর্থ আসে সেখান থেকেও চুরি করে আওয়ামী লীগ, সেখান থেকেও চুরি করে। একটা স্টেজ বানাইতে যদি চুরি না করতো, তাহলে একটা এত বড় একটা নেতা সেই স্টেজ ভেঙে পড়ে যায়। এটা আপনাদের দেশবাসী জানা উচিত, বলা উচিত ছিল। তখন আপনারা অনেকে বলতে পারেন নাই, কারণ আমাদের কথা বলার অধিকারটাই বন্ধ করে নিয়েছিল আওয়ামী লীগ। আমি একটি ব্যক্তিগতভাবে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, তার কারণে আমার থানায় জবাবদিহি করতে হয়েছে যে আপনি কেন দিয়েছেন। তাই আমি বললাম, আমি তো নাগরিক, আমি তো স্বাধীনতা, হ্যাঁ, এই বাংলাদেশ স্বাধীন নাগরিক, আমি কি একটা স্ট্যাটাস দিতে পারি না? বলছেন না, আপনি আমার স্ট্যাটাস দিতে পারবেন না, বেশি কথা বললে আপনাকে ভিতরে ঢুকিয়ে রাখবো। তখন আমার চোখের পানি ফালায় আমি চলে আসতে বাধ্য হয়েছিলাম, প্রিয় দেশবাসী। তাই আজকে আল্লাহ নজির, আল্লাহ নিজে দেখাই দিয়েছে যে আমাদেরকে, যে হাজারো মানুষ কষ্ট বকে বেঁধে রেখেছিল আমার মতন, যারা আজকে এই দেশে যারা মুখ খুলে কথা বলতে পারতেছে। এই যে আমি যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা যদি আওয়ামী লীগের সময় আমি তৈরি করতাম, মনে হয় আমার হৃদঘাত, ওই অন্ধকার ঘরে আমার যাওয়া লাগতো, আয়নাঘর, অন্ধকার আয়নাঘর, যেটা ভয়ঙ্কর। সেদিন আমি তর্ক করি নাই থানায়, মুখ বুঝে সহ্য করে চলে আসছিলাম। তর্ক করলে আমার সেদিন ভিতরে থাকা লাগতো। ন্যায় অন্যায় দেখে যে কথা বলে না, যে কথা বলার মনুষ্যত্ব যার মরে যায়, সেই মানুষ বেশি দিন বাঁচে না। আর সেই মানুষ যখন বেঁচেও থাকে
সে জিন্দা লাশের থেকে অদম আমি মনে করি। তাই এত বছর আমরা 15টা বছর ছিলাম জিন্দা লাশ হয়েছিলাম, কিছু মানুষ জিন্দা লাশ হয়েছিলাম। তাই কাজে আমি বলতে চাই, আগামী দিনের সময়গুলি আমরা বাংলা জনতা যেন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা আমাদের সমাজে আমাদের আইন ব্যবস্থা প্রত্যেকটা ব্যবস্থাপূর্ণ যেন আমরা ভালো রাখতে পারি। অন্যায় দেখলেই সাথে সাথে নিজে একা কিছু করতে না পারলেও আপনারা সোশ্যাল মিডিয়াকে জানাবেন, তারা আপনাদের সাথে আসবে, বাস্তবতা যাচাই বাছাই করবে। আমরা বহুত দেখতে পাই এমন কোনো দপ্তর নাই যে দপ্তরে আমাদের ঘুষ চলে না, ঘুষ খায় না। একটি পুলিশ যখন লেখাপড়া শেষ করে 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে যখন চাকরিটা নেয়, তো নেওয়ার পরেই দেখেন সে কানাডায়, জাপান, আমেরিকায় সে বাড়ি করে। সে কিভাবে করে, তার বেতন কত, সে কিভাবে করলো, সে টাকাটা কোথায় পাইলো, এই কথাটা যাচাই বাছাই যখন আপনি করতে যাবেন ব্যক্তিগতভাবে আপনি গম হয়ে যাবেন সে আয়না করে। তো এরকম ঘটনা আমরা আর দেখতে চাই না বাংলাদেশে। প্রিয় দেশবাসী, আমাদের জায়গা থেকে সাধারণভাবে যে যেভাবে পারেন এই অন্যায় অবিচার যেন আমাদের সামনে না ঘটে। একজন বিপদে পড়লে যেন আমরা 10 জন লোক আমরা আগে আসি, তাইলে আমাদের মনে হয় বিপদ থাকবে না ইনশাল্লাহ। যারা আছেন বর্তমানে ক্ষমতায়, আমি আশাবাদী, আমি সর্বোচ্চ আশাবাদী তাদের থেকে, যে তারাই যেন আমাদের বাংলাদেশে প্রযুক্তি কাজে লাগাইয়া তারা সর্বোচ্চ বাংলাদেশটা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে। এটাই বাস্তবতা। আর আমাদের বাংলাদেশটা এতটা না পাওয়ার কিছু নাই। আমাদের বাংলাদেশে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু পাবো ইনশাল্লাহ। এই প্রযুক্তিটা যদি আমরা কাজে লাগাইতে পারি, এই প্রযুক্তিটা কাজে লাগায় যদি প্রত্যেকটা আমাদের ভাই ও বোনদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়ে থাকি, তাইলে আমার মনে হয় বাংলাদেশটা অনেক আগে নিয়ে যাওয়া সম্ভব। একমাত্র সম্ভব সেটা হলো প্রযুক্তি কাজে লাগায়া। প্রযুক্তি যদি আপনার প্রযুক্তি ব্যবস্থা যদি ভালো না থাকে, তাহলে আমাদের বাংলাদেশ কখনই আগানো সম্ভব না। ইউরোপে দেখেন, আমেরিকা দেখেন, ইটালি দেখেন, জাপান দেখেন, তারা সিঙ্গাপুর দেখেন, তারা কীভাবে দেশটাকে আগায় নিয়ে গেছে, প্রযুক্তি কাজে লাগাই নিয়ে গেছে। তাই আমি বলতে চাই, প্রযুক্তিতে যারাই থাকবেন, যারাই প্রযুক্তি ব্যবস্থাপনা থাকবেন বা আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্লিজ আমাদের বাংলাদেশটাকে প্রযুক্তিটাকে এমনভাবে কাজে লাগান, প্রত্যেকটা মানুষ যেন অন্য জায়গায় সময় পাস করার আগে যেন প্রযুক্তির সময় পাস করে ব্যয় করে। দেখা যায় একটা বড় ভাইয়ের পিছনে ঘুরে 500 টাকার জন্য সে বাবা বাবা করে রাস্তাঘাটে যানজীবন দিয়ে লাগছে। তো এরকমটা কখনই দিবে না, এরকমটা কখনই দেওয়ার সময় পাবে না। যখন দেখবে উনি 1 ঘন্টা ইনকাম করতে আসে $500, যখন $500 1 ঘন্টা ইনকাম করবে, তখন আর কারোর পিছনে সময় দেওয়ার মতন সময় ওনার হাতে থাকবে না। তাই কাজেই প্রতিটা লোককে আমাদের কর্মব্যবস্থায় আনতে হবে, কর্মব্যবস্থাটাকে স্ট্রং করতে হবে। স্ট্রং করলে আমাদের আসলে এই বাংলাদেশের দুর্নীতিটা কমে যাবে। যখন দেখবে যে আমি একটা দপ্তরে গেলাম, আমার থেকে 5,000 টাকা ঘুষ চাইলো, এই ঘুষটা আমি না দিয়া উনি চাকরি করে, ওনার পোস্ট কী, উনি কোন দপ্তরে আছে, কি চাকরি মানে কোন উনি কার আন্ডারে আছে, সব কিছু মিলে ওনার ডিটেলসটা নিয়ে যখন আমরা আলোচনায় যাব, তখন আমাদের বাংলাদেশ, এটা আমাদের বিশ্বাস, কেউ না কেউ এটার খুঁজে বের করবে। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি আছে সোশ্যাল মিডিয়া, যারা সত্যিকারই সোশ্যাল মিডিয়া সত্যিকারীভাবে উপস্থাপন করতে চায় কিন্তু করতে পারে না। লোকলজ্জার ভয়ে, মানবজ্যতের ভয়ে, ফ্যামিলির ভয়ে তারা পারে না। তারা যেন বাক স্বাধীনতা পায়, তারা যেন কথা বলার অধিকারটা পায়, এটাই আমার দেশবাসীর কাছে অনুরোধ। এবং কি যারা দেশ ব্যবস্থাপনাকে আছেন, ব্যবস্থা করতেছেন, তাদের কাছে এটা আমার আশাবাদী। আশা করি ভবিষ্যতের বাংলাদেশ 2024-এর পরে যেন এরকম দুর্ঘটনা কারো না হয়,
একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার মতন মানুষ, তার তো হাজারো জনপ্রিয়তা আছিল, অবশ্যই আছিল। তাহলে তার মতন মানুষ যখন দেশ ছেড়ে পলায় গেল, তাই আমরা সেই সূত্রভাগে আমি আরেকটাভাবে বলতে চাই যে এরশাদ এই ধরনের ঘটনা ঘটার পরে সে কিন্তু দেশ ছেড়ে চলে যায় নাই, সে দেশেই ছিল যে আমাকে জেলে দিয়ে দেন। আর আজকে শেখ হাসিনায় জান লয়ে পলাইছে। তার মানে সেই শেখ হাসিনার জন্য যদি আপনারা যারা আছেন, প্লিজ যারা এই বাহবা দিচ্ছেন, তাকে ফেরত নিয়ে আসবেন, তাকে অনেকভাবে অনেক কিছু করতেছেন, আমি মনে করি যে আপনার বাগে মনে হয় কম পড়ছে, আপনি আরও ইনকাম করতে চান শেখ হাসিনার মারফতে। ব্যাপারটা কীরকম? কেন এমন কি শেখ হাসিনা ছাড়া কি বাংলাদেশ অচল থাকবে? কেউ কি ছাড়াই বাংলাদেশ অচল থাকবে না, এটা মনে রাখবেন। বাংলাদেশে হাল ধরার মতন কেউ না কেউ দাঁড়ায় যাবে, কেউ না কেউ দাঁড়ায় যাবে, এটাই বাস্তব। তাই একটা খুনি যার কারণে 1,000 লোকের অগণিত, 1 থেকে 1,500 2,000 অগণিত লোক যার দ্বারাতে রাস্তায় লাশ পড়ছে, আমাদের ছেলেদের গায়ে গুলি করা হয়েছে, আমাদের মা বোনদেরকে হয়রানি করা হচ্ছিল। এই ধরনের ঘটনা দেখার পরও যে সুখ কান্দা, মানে আমি বলবো যে সুখ কান্দা এটাকে বলা হয়, মিরপুর 10 নাম্বার এসে সে সুখ কান্দা কান্দে। ওই সময় সে যদি বলতো যে না, যখন এই শুরুটা হয়, যখন 2-4টা মানুষ মারা গেছে, তখন যদি সে বলতো যে বাবা তোমরা থামো, তোমাদের আমরা মেনে নিব, সব কিছুই তোমাদের যা বলছো যেটা গ্রহণযোগ্য সেটা আমরা মেনে নেব, তোমরা আমাদের কয়েকদিন সময় দাও। বুঝের মাধ্যমে কথা বলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব ছিল। সে এরকমভাবে কথা বলছে, সে নিজেই মনে হচ্ছে রাজাকার, সে নিজেই রাজাকার। আসলে আমি তো তার কোনো গুণ দেখতে পাই না। ওই জায়গাটা এমন একটা জায়গা, যিনি বসবে উনি অবশ্যই ওই জায়গার যেই কার্যক্রম করার কথা সেটা করবে, যেই আসুক না কেন। শেখ হাসিনা যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করছে, এত টাকা খরচ করে কেন করছে? এটা জাতির কাছে আমার প্রশ্ন। এই যে টাকাটা কার? টাকাটা আপনার, টাকাটা আমার, টাকাটা সবার, টাকাটা দেশবাসীর, তার বাবার টাকা না। তাহলে আমরা বলতে চাই এরকম বহুত ঘটনা ঘটছে বাংলাদেশে, যেগুলি প্রয়োজন ছিল না সেগুলিও করছে। কেন করছে?